সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজ আমরা কভার করব কোষে দেখি 1.4 ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর বাকি যে অঙ্কগুলো ছিল। অর্থাৎ আগের দিন আমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো কভার করেছি, আর আজ আমরা করব 6 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো। চলো শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, 6 দাগের অঙ্কটা বলেছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় হবে। আর একটা পার্ট বলেছে যে 3000 থেকে ছোট হবে। ওকে, তো মোটামুটি একটা নিকটতম সংখ্যা খুঁজতে হবে 3000-এর কাছাকাছি, যেটা কিনা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো বলো তো? পূর্ণবর্গ সংখ্যা, তো একটা সংখ্যাকে যখন ওই সংখ্যা দিয়ে গুণ করব, ধরো 5কে 5 দিয়ে গুণ করলাম, কত 25 পেলাম। এই 25টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? তোমরা যখন 2কে 2 দিয়ে গুণ করবে, তাই না, তখন কত হবে? 4ও একটা পূর্ণবর্গ সংখ্যা। এরকম যখন সেম সংখ্যাকে গুণ করা হবে, তখন যেই সংখ্যাটা আমরা অ্যান্সার পাবো সেটাই কি পূর্ণবর্গ সংখ্যা হয়। ওকে, এটা শর্টে বললে এটা বুঝে নাও মাথায়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা একটা ছোটো করে উদাহরণ নিয়ে দেখি, তোমরা অঙ্কটা তাহলে ভালো করে বুঝে যাবে। যে ধরো তোমাকে বললো 26 থেকে নিকটতম 26-এর নিকটতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি খোঁজো, আর 26-এর থেকে বড় জাস্ট বড় পূর্ণবর্গ সংখ্যাটি খোঁজো। যেমন এই অঙ্কটার বলেছে 6 থেকে অঙ্কটা সেম অঙ্ক। ওকে, তোমাকে এখানে জিজ্ঞাসা করলো, তাহলে অ্যান্সার কী করে পাবে? দেখো, তার ক্ষেত্রে আমরা কি ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। কেমনভাবে? 5 5 25, তার মানে 1 থাকলো। তার মানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে এই 26-এর থেকে যদি 1 কম হতো, এই যে ভাগশেষ যেটা 1 রয়েছে না, এই একটা যদি কম হতো, তাহলে তখন আমরা কত পেতাম? 26-এর থেকে 1 কম হলে আমরা কত পেতাম? 25 পেতাম। আর এই 25টাই কী হতো? এই 25টাই হতো কি, যে এখন যে ভাগফলটা বেরিয়েছে, তার বর্গ হতো। অর্থাৎ তার কি, তার বর্গ হতো। অর্থাৎ 5-এর স্কোয়ার কত হতো? 25। আর তার পরের সংখ্যাটাই কত হতো? 5-এর পরের সংখ্যা কত? 6। 6 স্কোয়ার কত পেয়ে গেতাম? 36। তার মানে দেখো, তার মানে 26 26-এর নিকটতম 26-এর নিকটতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 25, আর বড় 26-এর নিকটতম বড় পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 36। কী করে তাহলে বের করলাম? দেখলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এভাবেই এই অঙ্কটা আমরা এই 3000-এর ক্ষেত্রে করব। তো চলো করে দেখাই। তাহলে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূলটা করে নেই 3000-এর। তাহলে ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিলাম। 5 5-এ 25, 30 থেকে 25 বাদ দিলে 5, দুটো শূন্য নামলো, কারণ আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করছি। আচ্ছা, এখানে কি, এখানে 5-এর ডবল বসবে। 5-এর ডবল কত? 10। তারপর কি, এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা কি এখানে যত নেব এখানেও তত বসাবো। আর এই যে যেই সংখ্যাটা নেব, এখানে যেই সংখ্যাটা নিলাম তার সাথে ওই সংখ্যাটাই গুণ করলে যেন সেই গুণফলটা এই 500-র নিকটতম হয় বা কাছাকাছি হয়, তাই না? তাহলে চলো 104-এর সাথে আমরা কত 4 গুণ করলাম। আগের দিন আমি কিন্তু এই ভাগ প্রক্রিয়া বর্গমূলগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তাই আজকে আর খুব একটা বলছি না। দেখো, 4 4-এ 16, 6 1 4 1-এ 4, 416। তার মানে 104 4-এ 416। তার মানে বিয়োগটা যদি আমরা করি কত থাকবে? 10 থেকে 6 বাদ দিলে 4, 9 থেকে 1 বাদ দিলে 8, 84। অর্থাৎ এই তিন হাজারের থেকে যদি 84 কম হতো, সেই যেই সংখ্যাটা পেতাম, এই 3000 থেকে 84 কম হলে কত হয়? 3000-এর থেকে যদি তোমরা 84 বাদ দাও, দেখবে কত পাবে? 2916 পাবে। এই 2916ই কী বলো তো? এই 2916ই হচ্ছে কিন্তু 54-র বর্গ, অর্থাৎ 54 স্কোয়ার সমান কত? 2916। আর তার যে ওটা তাহলে কি, ওটা ছোটো, ওটা কী পেলাম? ওটা ছোটো পেলাম, 3000 থেকে ছোট যে পূর্ণবর্গ সংখ্যাটা 2916। আর তাহলে 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? বড় নিশ্চয়ই এই 54-র পরের সংখ্যাটা হবে, তাই না? 54-র পরে কত রয়েছে? 55। তার মানে 55 স্কোয়ার যত হবে সেটাই কি, সেটাই হচ্ছে 3000 থেকে বড় নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 55 স্কোয়ার কত? এটা আমরা ভাষা দিয়ে করবো যদিও। তার মানে 55 স্কোয়ার জন্য দেখো, 55কে 55 দিয়ে গুণ করি। 5 5-এ 25-এর 5, হাতে রইল 2, 5 5-এ 25, 2 27, 5 5-এ 25-এর 5, 2, 5 5-এ 25, 2 27, 5 7 5 12, 2 7 2 9 1 10 0 1 2 1 3, মানে 3025। তাহলে 3000-এর নিকটতম ছোট ছোট যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা হয়ে যাচ্ছে 2916, আর নিকটতম বড় যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা হয়ে যাচ্ছে 3025। ওকে, তো চলো এটা আমরা ভাষা দিয়ে সুন্দরভাবে করে নিই। তোমরা এর দাগের অ্যান্সারটা লিখবে যে অতএব 3000-এর থেকে বড় নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো
সমান কত, 54 পরের সংখ্যাটা যেটা ছিল 55, 55 স্কোয়ার অর্থাৎ 3025। আর বিয়ের দাগে যেটা বলেছিল যে 3000 থেকে ছোট, 3000-এর থেকে ছোট নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত পেলাম, এই যে যেটা ভাগ বলছিল তারই স্কোয়ার হবে, তাই না? কত পেয়েছিলাম, 54 স্কোয়ার সমান 2916, এটা তবে অ্যান্সার। আচ্ছা নেক্সট হাতে দাগের অঙ্কটা দেখো, বলেছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করে দেখায়। তার মানে এই অঙ্কটাও আমাদের কি একইভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখাতে হবে, তাই না? তাহলে চলো আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা করি, ডান দিক থেকে প্রথমে কি দুটো করে সংখ্যা নিতে হবে, তারপরে কি এখানে ধরো 9 9 81, এই যে 95-এর কাছাকাছি কোন পূর্ণবর্গ সংখ্যা গুণ করা হয়, 9 9 81, আর বিয়োগটা করলে 5 থেকে 1 বাদ দিলে 4, 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে 45 ছিল নামলো নিচে। আচ্ছা এখানে তারপরে কি 9 ডবল বসবে, 9 ডবল মিন 18। আচ্ছা 18 পরে আমরা এমন এখানে একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যাটাকে কিন্তু ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে যেন গুণফলটা এই 1445-এর কাছাকাছি যায়, তাই না? তার মানে আমরা কত বসাতে পারি দেখো, তোমরা যদি এখানে যদি 8 বসাও, 8, তার মানে 188-কে 8 দিয়ে গুণ করতে হচ্ছে, গুণ করলে কত হয়, গুণ করলে দেখবে হবে যে 1504, গুণটা করে তোমরা দেখবে। কিন্তু 1504 তো এই 1445-এর থেকে বেশি, অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে হবে না, এটা হবে না। তার মানে তাহলে আমরা যদি ওর আগের আগের সংখ্যাটা বসিয়ে দেখি, মানে আমরা যদি এখানে 7 বসিয়ে দেখি, 7, তাহলে 187-কে 7 দিয়ে গুণ করতে হবে, আর এই গুণটা যদি করো তোমরা দেখে পাবে 1309। ওকে, 1309 মানে কি 1445-এর থেকে ছোট, তার মানে হবে। আচ্ছা এই বিয়োগটা যদি আমরা করি, দেখো এখানে আমরা কত বসিয়েছি, 7 বসিয়েছি, তার জন্য এখানে আমরা যেহেতু 7 বসিয়েছি এখানেও আমাদের 7 বসাতে হবে, আমরা বসালাম, তার মানে 187 7-এ 1309, তাই না? আচ্ছা এই বিয়োগটা যদি আমরা করি, 15 থেকে 9 বাদ দিলে 6, 3 ছিল 3, আর এখানে 4 থেকে 3 বাদ দিলে 136, অর্থাৎ অঙ্কটা যেটা আমাদের বলেছিল একবার নজর করো, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে দেখো এই যে 9545, এর থেকে যদি আমরা 136 বিয়োগ করি, এই যে 9545, এর থেকে যদি আমরা 136 বিয়োগ করি, বিয়োগফল আমরা যেটা পাবো সেটাই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তার মানে এটা যদি আমরা বিয়োগ করি কত পাবে দেখো, বিয়োগটা যদি করি 15 থেকে 6 বাদ দিলে 9, সরি হ্যাঁ 9, 15 থেকে 6 বাদ দিলে 9, আচ্ছা 0, 5 থেকে 1 বাদ দিলে 4, 9, 9409। এই 9409 কত বলো তো, এই 9409 জিনিসটা কি, এটাই কিন্তু এই 97 স্কোয়ার, এই 97-এর বর্গই কিন্তু হচ্ছে 9409, যেটা কিনা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। অতএব তার মানে আমাদের অ্যান্সারটা কি হলো বলো তো, আমাদের অ্যান্সারটা কি হলো, অ্যান্সারটা হলো এই 136, এই 136টাই কি আমাদের অ্যান্সার। তাহলে তোমরা ভাষা দিয়ে লিখে নেবে যে 9545 থেকে, অতএব 9545 থেকে ক্ষুদ্রতম সংখ্যা 136 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 9000। তো চলো 8 থেকে অঙ্কটা বলছে দেখো, 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানেও আমাদের ভাগ প্রক্রিয়া আগে বর্গমূল করে বের করাতে হবে। তো চলো আমরা বর্গমূলটা যদি করি, দুটো করে ডান দিক থেকে সংখ্যা নেব। আচ্ছা কত হবে বলো তো, 7 7 কে 49, তাহলে এখানে বাদ দাও 1, আর এখান থেকে 50 নামলো। আচ্ছা তাহলে এখানে 7-এর ডবল বসলো কত, 14, আর এখানে আমরা কত বসাতে পারি দেখো, এখানে আমরা যদি একই বসাতে পারি, কারণ 2 বসালে অনেক বেশি হয়ে যাচ্ছে, 2 বসালে কত হয়ে যাবে, 284 মতো হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, তাই আমরা 1 বসালাম। আর যেহেতু আমরা এখানে 1 বসিয়েছি তাই জন্য এখানেও একটা বসাবো, এখানেও আমরা একটা বসাবো, তাহলে 141 একে কত হচ্ছে 141, তাহলে তোমরা বাদ দাও কত হবে 9। তার মানে
তার মানে আগের অঙ্কটার মতো যে 5050 থেকে যদি 9 কম হতো সেটা হয়ে গেত কত, এই 71-এর, এই যে 71-71-এর স্কোয়ার হয়ে গেত, অর্থাৎ 71-এর বর্গ হয়ে গেত। আর 71-এর বর্গ কত হয় বলো তো, কত হবে? এই যে 5050 থেকে 9 বাদ দিয়ে দাও, পেয়ে যাবো যে 71-এর বর্গ কত হবে, 5041, তাই না? তার মানে 71 স্কোয়ার হয়ে গেত 5041। আর 71-এর পরবর্তী সংখ্যা কোনটা? 72। আর 72-এর স্কোয়ার কত হয়? 72-এর স্কোয়ার আমরা এক সাইডে গুণ করে দেখে নেব। 2 দুগুণে 4, 2 7 14, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 7 7 49 থাকে 50, 4 4 4 8 1 5, 5184, 5184। তাহলে দেখো যেটা বলেছিল যে 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তাহলে দেখো এই যে 5050-এর থেকে 9 বাদ দিচ্ছিলাম যখন, এখানে কিন্তু বিয়োগ করছিলাম, বিয়োগ করতে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছিলাম, যেটা কত ছিল 5041। কিন্তু আমাদের তো এই বিয়োগের কথা বলেনি, আমাদের বলছে কত যোগ করলে, এই 5050-এর সঙ্গে কত যোগ করলে। তাহলে কত যোগ করলে দেখো এই 5041-এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত হচ্ছে 5184। তার মানে এই 5050 থেকে এই 5184 কত বেশি সেটা আমাদের দেখতে হবে, কত বেশি হবে তোমরা বিয়োগ করো, দেখো না 5184 থেকে 5050 কত বেশি, বিয়োগ যদি করি 134 বেশি। অর্থাৎ 5050-এর সঙ্গে এই যে এই 5050-এর সঙ্গে যদি আমরা 134 যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটাও হয়ে যাবে যে যোগফল কত হবে, যোগ করতে হবে 134, এটাই অ্যান্সার। তাহলে আমরা এটা সুন্দর করে ভাষা দিয়ে লিখে নেব। ওকে, জিনিসটা তোমরা বুঝে গেছো আশা করি। তাহলে আমরা দেখো লিখে নেব এই জিনিসটা যে 71-এর স্কোয়ার সমান 5041 এবং 72-এর স্কোয়ার সমান মানে অর্থাৎ বর্গ সমান, স্কোয়ার মানে বর্গ, বর্গ কত 5184। তার মানে তোমরা লিখবে যে 5050-এর সঙ্গে 5000, অতএব 5050-এর সঙ্গে এই যে 5184 বিযুক্ত 5050 সমান কত ছিল 134, 134 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, দেখো 9 দাগের অঙ্কটা বলছে যে বারুইপুরের একটি পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। এবার বলছে যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে, হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ লাগানো হয়েছে। মানে ধরো এরকম 3টা সারি রয়েছে, হ্যাঁ 3টা সারি রয়েছে, যেখানে কি বলেছে যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি করে পেয়ারা গাছ আছে। তাহলে আমাদের যদি 3টা সারিতে যদি পেয়ারা গাছ লাগানো হয়, তার মানে কি প্রতি সারিতে 3টা করে পেয়ারা গাছ আছে, কারণ কি যতগুলো সারি আর প্রতি সারিতে ততগুলো গাছ, তাই না? তার মানে টোটাল কটা গাছ হচ্ছে 9টা গাছ। তাহলে আমরা কি করে বুঝবো যে একটা সারিতে কটা গাছ আছে, কি করে বুঝবো? একটা সারিতে তো 3টা গাছ, কিন্তু আমরা কি করে বুঝবো? আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে বুঝবো, তাই না? যে 3 3 9, অর্থাৎ একটি সারিতে 3টি করে পেয়ারা গাছ আছে। তাহলে এখানেও আমরা যদি এই 1764-র ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে বের করাই তাহলে আমরা পেয়ে যাব যে কতগুলি করে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে। তাহলে চলো আমরা অঙ্কটা করে নিই। তাহলে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে বের করাই 1764, তাহলে ডান দিক থেকে দুটো করে সংখ্যা নেব। দেখো 4 4 16 হবে, তার মানে 17 থেকে 16 বাদ দিলে 1, এখানে 64 দুটো সংখ্যা নামলো, এখানে 4-এর ডবল বসবে, এই যে 4-এর ডবল এখানে এসে বসবে, কত হবে 4-এর ডবল 8। আচ্ছা 8-এর পরে আমরা কত বসাতে পারি যেন সেটা 164-র কাছাকাছি যায়, মানে এখানে যত বসাবো এখানেও তত দিয়ে গুণ করবো ওটাকে, যেন সেটা এই 164-র কাছাকাছি যায়, বা 164 মিলে গেলে তো আরও ভালো। আমরা যদি এক বসাই তো 81, 1-এ 81 হয়ে যাচ্ছে, তার মানে হবে না। তাহলে যদি আমরা 2 বসাই, দেখো 82 দুগুণে কত 164, মানে তার মানে এখানে 2 বসিয়েছি, তাহলে এখানেও 2 বসাবো,
আর 82 দুগুণে তোমার হয়ে যাবে 100, দেখো 82 দুগুণে হয়ে যাবে 164, মিলে গেল। তাহলে প্রতি সারিতে কত করে গাছ? প্রতি সারিতে তাহলে 42টা করে গাছ আছে, তাই না? তাহলে তোমরা ভাষা দিয়ে লিখে নেবে যে প্রতি সারিতে পেয়ারা গাছ আছে 42টি করে। অতএব তাহলে প্রতি সারিতে এরকম প্রতি সারিতে 42টা করে পেয়ারা গাছ আছে। ওকে, আচ্ছা 10 দাগের অঙ্কটা বলছে দেখো, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে, হিসাব করতে হবে। এটা প্রায় আগের অঙ্কটারই মতো। দেখো যদি এরকম যতগুলো সারি আছে প্রতি সারিতে কি ততগুলি করে ঘর রয়েছে, তাই না? ততগুলি করে ঘর রয়েছে প্রতি সারিতে। তাহলে আমাদের হিসাব করে বের করতে হবে যে কতগুলি সারি রয়েছে। কোনো অসুবিধা নেই, আমরা যদি ভাগ করে বর্গমূল করে পেরিয়ে যাবো, তাই না? আর এই হোমিওপ্যাথি ওষুধটা কী বলো তোমরা অনেকে দেখেছো হয়তো, এখন তো প্রায় এলোপ্যাথি, বাট হোমিওপ্যাথি এরকম সাদা সাদা বড়ি দেয়। সমস্ত রোগের ওষুধ যেন তাদের একই হয় হোমিওপ্যাথিতে, জ্বর কাশি হাঁচি, তাই না? সবের একই ওষুধ এরকম। তাহলে যতগুলি সারি রয়েছে প্রতি সারিতে কিন্তু ততগুলি করে ঘর রয়েছে। এই যে যতগুলি সারি প্রতি সারিতে ততগুলি করে ঘর। তাহলে আমাদের হিসাব করতে হবে যে কতগুলি সারি আছে। আমরা কি জাস্ট ভাগ বকরে বর্গমূল করে দেখে নেবো যে কতগুলি সারি আছে। তাহলে চলো, তোমরা তো ভাগ বকরে বর্গমূল প্রায় শিখেই গেছো তোমরা, তাহলে তোমাদের অসুবিধা হবে না। চলো আমরা অঙ্কটা করে নিই, তাই না? তাহলে যদি আমরা ভাগ বকরে বর্গমূল করি 1225, আচ্ছা ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিলাম, 3 তিরিকে 9, 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3। এখানে 25 ছিল, 25 নামলো। আচ্ছা 3-এর ডবল কত বসবে? 6। আর এখানে আমরা কত বসাতে পারি বলো তো? আমরা যদি দেখো 6 6 36 হয়, মানে আমরা যদি এখানে একটা আন্দাজ দেখো, আমরা যদি এখানে 6 বসাই মানে এখানেও 6 বসবে। আর 6 6 36 মানে 360 হয়ে যাবে, তাই না? মানে অনেক বেশি হয়ে যাচ্ছে এর থেকে, তার মানে হবে না। তার মানে আমরা কত বসাতে পারি? 5 বসাতে পারি। 5 মানে 65, 5-এ কত হবে? 5 5-এ 25, 5 হাতে হলো 2, 5 6 30, 2-এ 32, মানে 325 মিলে যাচ্ছে। মানে এখানে 5 বসালাম, তাহলে এখানেও 5 বসাবো, আর হয়ে যাবে কত? 325। তাহলে অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো আমাদের 35। মানে বাক্সে কতগুলি সারি ছিল? বাক্সে 35টি সারি ছিল, আর প্রতি সারিতে খোপও ছিল কিন্তু 35টি। তাহলে ওটা আমরা ভাষা দিয়ে লিখে নেব। তাহলে তোমরা ভাষা দিয়ে লিখবে যে জাস্ট কি লিখবে? যে বাক্সে সারি সংখ্যা 35টি। এটাই অ্যান্সার। 11 অঙ্কটা কি বলছে দেখো, যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয়র গুণফল 24, আচ্ছা দ্বিতীয় ও তৃতীয়র গুণফল 48, প্রথম ও তৃতীয়র গুণফল 32। তাহলে সংখ্যা 3টি কী কী হিসাব করো। এক্স ধরে বা এবি ধরে কিন্তু অঙ্ক করা শিখতে হবে, কারণ এই ক্লাসে তোমাদের এই ধরনের অঙ্ক রয়েছে। তাহলে প্রথম অঙ্ক বলেছে, এই অঙ্কটায় বলেছে যে প্রথম ও দ্বিতীয়র গুণফল 24। তাহলে আমরা দেখো প্রথম সংখ্যাটি আমরা ধরে নেই যে এ, আমরা এভাবে লিখে নিই যে প্রথম সংখ্যা ধরি, বা এরকম লিখে নেবে যে ধরি প্রথম সংখ্যা সমান এ, দ্বিতীয় সংখ্যা সমান বি, আর তৃতীয় সংখ্যা সমান সি। তাহলে কোশ্চেনে যেটা বলেছে প্রথম গুণিতক দ্বিতীয়, অর্থাৎ প্রথম দ্বিতীয়র গুণফল 24, তাহলে আমরা লিখতেই পারি যে এ গুণিতক বি সমান 24। তারপরে দেখো দ্বিতীয় গুণিতক তৃতীয় কত? 48। দ্বিতীয় গুণিতক তৃতীয় 48, মানে কি বি গুণিতক সি 48 লিখতে পারি। তারপর দেখো প্রথম ও তৃতীয় গুণফল 32, তার মানে প্রথম অর্থাৎ এ গুণিতক সি সমান কত না 32। তাহলে তোমরা যদি এটাকে নাম্বার দিয়ে যাও, এই যে 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর,
আর এটা 3 নম্বর সমীকরণ। ওকে, এগুলোকে বলে সমীকরণ। আমরা যদি 3টা সমীকরণ গুণ করে দিই তাহলে তোমরা লিখবে যে 1, 2 ও 3 নম্বর সমীকরণ গুণ করে পাই সমীকরণ গুণ করে পাই কী পাবো দেখো, 1, 2, 3 যদি আমরা গুণ করে দিই তাহলে সমান চিহ্নের এদিকে সমান চিহ্ন যেগুলো রয়েছে সেটা গুণ হয়ে যাবে, আর এদিকে সমান চিহ্নের ওদিকে যেগুলো রয়েছে সেগুলো গুণ হয়ে যাবে আলাদা আলাদা, তাই না? তার মানে এদিকে কী রয়েছিল, এ ইন্টু বি ছিল, তার সাথে আবার কী গুণ হয়ে যাবে, বি গুণিতক সি, তার সাথে আবার কী গুণ হয়ে যাবে, এই যে এ গুণিতক সি। আর এদিকে সমান চিহ্ন এদিকে যে 48 গুণিতক 24 গুণিতক 48 গুণিতক 32 সব গুণ হয়ে যাবে, 24 গুণিতক 48 গুণিতক 32। তাহলে দেখো তাহলে এই জিনিসটা দেখো যে এদিকে তো কটা এ, এখানে একটা এ লক্ষ্য করো, এদিকে একটা এ যা, এদিকে একটা এখানে একটা এখানে একটা, দুটো এ মিলে কী হয়, যেমন আমরা কি করতাম, যেমন দেখো 2 গুণিতক 2 করলে কী হতো 2 স্কোয়ার, তেমনই এ গুণিতক এ করলে কী হয়ে যাবে এ স্কোয়ার, তাই না? একই রকম সব জিনিস। তাহলে এখানে দুটো এ রয়েছে, দুটো এ, তাহলে দুটো এ গুণ করে কত হয়ে যাবে এ স্কোয়ার। সেম দেখো দুটো বি রয়েছে, দুটো বি গুণ করলে কত হয়ে যাবে বি স্কোয়ার, আর দুটো সি গুণ করলে সি স্কোয়ার সমান 24 ইন্টু 48 ইন্টু 32। আচ্ছা দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এ ইন্টু বি ইন্টু সি হোল স্কোয়ার, তাই না? সমান যেটা ছিল সেটা। আচ্ছা এই এ ইন্টু মানে এ ইন্টু বি ইন্টু সি অর্থাৎ যেটা এবিসি, এবিসি সমান কী হয়ে যাবে দেখো তো, এদিকে যে স্কোয়ার ছিল যেমন যেমন দেখো যোগ ওদিকে গেলে যেমন বিয়োগ হচ্ছিল, সমান চিহ্নের ওদিকে গেলে বিয়োগ হচ্ছিল, হ্যাঁ গুণ ভাগ হচ্ছিল, সেম ওয়েতে যখন এই এদিকে যখন স্কোয়ারটা ওদিকে যাবে না তখন ওদিকে গিয়ে রুট হয়ে যাবে, রুট। ওকে, রুটে চেঞ্জ হয়ে যাবে। তাহলে পরের ধাপে আমরা ওটাই করব, যে রুট ওভার অফ 24 ইন্টু 48 ইন্টু 32। আচ্ছা তোমরা এটাকে ভেঙে নেবে আরও, যে 24-এ কত লেখা যায়, 6 4 24, 48কে কত 6 8 48, আর 32কে কত 8 4 32, এবং ভেঙে নেবে। ভাঙলে কী হবে দেখো, আমরা কি জানি রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকে, দুটো যদি সমান সংখ্যা থাকে সেখান থেকে কি আমরা রুট তোলার সময় কি একটা সংখ্যা মানে এখানে দেখো দুটো 6, আমি আগের ভিডিওতে বলেছিলাম, আগের চ্যাপ্টারেও অঙ্কে ছিল সেম অঙ্ক, তাহলে দুটো 6 থেকে কটা একটা 6 আসবে, এরকম কি দুটো 4 ছিল দেখো, এখানে একটা 4 এখানে 4, সেখান থেকে একটা 4 আসবে, দুটো 8 থেকে একটা আসবে, তাই না? তাহলে সেটা তোমরা করবে, 6 গুণিতক 4 গুণিতক 8, তাহলে গুণ করো 6 4 24, 24 ইন্টু 8, 8 4 32, 2 হাতে হলো 3, 8 2 16, 3 19, 192। তাহলে দেখো এবিসির মান কত বেরোলো, এবিসির মান বেরোলো 192। এরপর দেখো, এরপর আমরা এই যে এবিসির মান যেটা কত 192, এই 192কে একবার 1 নম্বর দিয়ে, তারপরে একবার 2 নম্বর দিয়ে, তারপরে একবার 3 নম্বর দিয়ে ভাগ করব। যদি আমরা ভাগ করি দেখো প্রথম ক্ষেত্রে এই যে এবি, এবিসি বাই যদি আমরা যখন এবি হবে তখন দেখো এবি এবি কেটে যাবে, তখন সেখান থেকে কি আমরা সি এর মান পেয়ে যাব। সেম ওয়েতে আমরা বিসি দিয়ে কাটলে আমরা কার এর মান পেয়ে যাব, আর এসি দিয়ে কাটলে আমরা হচ্ছে তোমার বি এর মান পেয়ে যাব। ওকে, তো এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এরপর তো চলো আমরা ভাষা দিয়ে লিখি, যে তোমরা লিখবে যে এবিসিকে যথাক্রমে 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর দিয়ে ভাগ করে পাই। ভাগ করে পাই কি পাবো, তাহলে ভাগটা আমরা যদি করি, এবিসি সমান কত ছিল দেখো, প্রথম ক্ষেত্রে এবিসি সমান ছিল 192, তাকে আমরা ভাগ করছি, তাকে আমরা তো ভাগ করছি 1 নম্বর দিয়ে। 1 নম্বরের মানে কত, 1 নম্বর মানে এবিসি সমান 24, তার মানে
এবি বাই এবি সমান 24 দিয়ে ভাগ করতে হবে। তার মানে দেখো এদিকেও আমরা এবি লিখলাম, এদিকে যেটা 24 ছিল এবির মান আমরা ভাগটা করব। তারপরের ভাগটা কত হবে দেখো, এবিসিকে, বিসি সমান 192 ছিল, তাকে ভাগ করব বিসি দিয়ে, 2 নম্বর যেটা ছিল, এই যে 2 নম্বর যেটা ছিল বিসি দিয়ে ভাগ করব, বিসির মান ছিল 48। সেম এবিসি সমান 192, তাকে আমরা ভাগ করব এসি দিয়ে, এসির মান ছিল 32, মানে এসি আর এদিকে তোমার 32 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা যদি কাটাকুটিগুলো করে নেই তাহলে আমরা মানটা পেয়ে যাব, তাই না? এদিকে দেখো, এদিকে তো এবি এবি কেটে গেল, পড়ে থাকলো কি সি, আর শুধু সি পড়ে থাকলো। সি সমান কত, এদিকে কত পড়ে থাকবে, এদিকে কাটাকুটি যদি করো দেখো, দেখো কত যাবে, 3 8 24, আর এখানে 3 6 18, আর 3 4 12, আর দেখো 8 8 64, মানে থাকলো কত 8, সি এর মান তাহলে 8। সেম এখানে তো বিসি বিসি কেটে যাবে, বিসি বিসি কেটে গেল, কী পড়ে থাকলো এ, আর এদিকে দেখো এদিকে যদি কাটি 2 2 4, 2 4 8, আর এখানে দেখো 2 লং 18, আর 2 6 12, এগেন কত দিয়ে যাবে, 2 দিয়ে 3 দিয়েই কাটো, 3 8 24, 3 3 9, 3 2 6, আচ্ছা 8 4 32, তার মানে পড়ে থাকলো 4, অর্থাৎ তোমার হচ্ছে এর মান হয়ে যাচ্ছে 4। আর এখানেও সেম, এসি কাটলো, এসি কাটলো, এদিকে তোমার হচ্ছে 8 দিয়ে কেটে নাও, 8 8 4 32, আচ্ছা এখানে 8 3 8 2 16, 8 2 16, এখানেও হচ্ছে তোমার 32 পড়ে থাকলো, তাহলে 8 4 32, আচ্ছা 4 6 24, তাই না? তাহলে এখানে পড়ে থাকলো তোমার কি পড়ে থাকলো, বি, বি এর মান কত পড়ে থাকলো 6। তাহলে দেখো আমরা 3টা মানই পেয়ে গেছি, আমরা হচ্ছে একটা এর মান পেয়ে গেছি, একটা বির মান পেয়ে গেছি 6, আর একটা সির মানও পেয়ে গেছি 8, তাই না? চলো তাহলে তোমরা আমাদের যেটা অঙ্কে চেয়েছিল, যে কি চেয়েছিল, যে সংখ্যা 3টি কী কী হিসাব করে দেখি, তাহলে তোমরা ভাষা দিয়ে লিখে নেবে যে ওদের প্রথম সংখ্যা সমান 4, সংখ্যা সমান 6, তৃতীয় সংখ্যা সমান 8। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা যেমন বড় আছে পরীক্ষার খাতায়, কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটা তোমরা ভিভিআই দিয়ে রাখতে পারো, ভিভিআই, পরীক্ষার খাতায় প্রত্যেকবারেই আসে এই অঙ্কটা। সো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই। আগের অন্য একটা ভিডিওতে আমি এই 12 দাগ থেকে 12 13 14 15 16 বাকি যে অঙ্কগুলো আছে আলোচনা করে দেবো। আর তোমরা কি না চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওতে একটা লাইক করে দেবে। ওকে, আর নেক্সট ভিডিও দেখবে পপ আপে আসছে, ওখান থেকে ক্লিক করে দেখে নেবে।